সেটা একটা। এবং থার্ড যে প্রশ্ন, এবং এই প্রশ্নেরও একটা দারুণ উত্তর রয়েছে, সেটা হচ্ছে লিটন কুমার দাস তিনি ক্যাপ্টেন অ্যান্ড কিপার, যে কোনো একটা রোল থেকে তাকে সরে যেতে হচ্ছে। ডেফিনেটলি ক্যাপ্টেন্সি থেকে সরার কোনো কারণ নাই যদি না তিনি ইনজিওর্ড থাকেন। আগামীকালের ম্যাচে লিটন কুমার দাস কিপিং করছেন না, এটা ফর শিওর। কি হতে যাচ্ছে তাহলে? আমি যদি শুরু থেকে বলার চেষ্টা করি যে 4 জন ওপেনার নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সেই পার্টিকুলার আলোচনার রেজাল্ট অন্তত পরের ম্যাচে আমরা যেভাবে পাবো তাতে 4 ওপেনার থাকবে না, 3 জন ওপেনার 1, 2, 3 তে খেলবে। লিটন কুমার দাস ওপেনিং থেকে এখন আপনারা সবাই জানেন যে তিনি হচ্ছেন থার্ডে, মানে 3 নম্বর পজিশনে ব্যাট করেন। যে দুজন ওপেনিং করেছিলেন সবশেষ ম্যাচে দারুণ স্টার্ট দিয়েছিলেন, বাংলাদেশ পাওয়ার প্লেতে 54 রান তুলেছিল। পারভেজ হোসেন ইমন, ভেরি মাচ এক্সপ্লোসিভ দ্যাট টাইম। পারভেজ ইমন থাকছেন, পার্টনার তানজিদ হাসান তামিম, বাংলাদেশ দলের এই মুহূর্তে ওপেনারদের মধ্যে সবচেয়ে সিনিয়র, তিনিও থাকছেন। থার্ডে লিটন কুমার দাস। নাম্বার 4 পজিশনে নাইম শেখকে পরের ম্যাচে খেলানো হবে না এখন পর্যন্ত যে সিদ্ধান্ত, কারণ টিম ম্যানেজমেন্ট মনে করছে যে গত ম্যাচে বড় ড্যামেজ করার ক্ষেত্রে নাইম একদম সামনে থেকে একটা নেতৃত্ব দিয়েছেন। 5 ওভারের মতো ব্যাট করেছেন তিনি, এবং এই 5 ওভারে তার অবদান মাত্র 32 রান। যেভাবে স্ট্রাগল করেছেন শ্রীলঙ্কান বোলিং ডিপার্টমেন্টকে রিড করতে, তিনি যেভাবে স্ট্রাগল করেছেন, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার না। এবং একই দলের বিপক্ষে আপনি যখন পরের ম্যাচটাও খেলবেন, সেখানটায় আপনি গিয়ে বিশাল ইমপ্রুভমেন্ট করে ফেলবেন, অনেক ঝড়ো ব্যাটিং করবেন, স্ট্রাইক রেট বেটার হবে, বাংলাদেশকে ডাউন স্টার্ট এনে দিবেন, এই রিস্ক আর টিম ম্যানেজমেন্ট নিতে চায় না। সো নাইম ইজ গোয়িং টু বি ড্রপড আফটার স্কোরিং 32 রানস। গত ম্যাচে সেকেন্ড হাইস্ট রান করার পরেও নাইম শেখকে ড্রপ করার মোটামুটি একটা ডিসিশন মেক হয়ে গেছে। শেষ পর্যন্ত তাকে টিম ম্যানেজমেন্ট খেলাতে চায় না, এবং তার জায়গাটায় ঢুকবেন যিনি, তিনি হচ্ছেন জাকের আলী অনিক। জাকের আলী অনিক পাকিস্তানের বিপক্ষে ভালো করেছিলেন, ইউএইর বিপক্ষে ভালো খেলেছিলেন, এবং জাকের আলী অনিক লাস্ট ম্যাচে কেন ছিলেন না এটা নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কনসার্ন ডিপার্টমেন্ট, ইনজুরিস অ্যান্ড মেডিকেল ইস্যুস নিয়ে যারা ডিল করে, তারা এটুকু গুরুত্বপূর্ণ মনে করে নাই যে জাকের কেন নাই সেটা একটা মিডিয়া রিলিজের মাধ্যমে জানানো দরকার। এত বেশি তেল লেগে গেছে এই ডিপার্টমেন্টের লোকজনের। তো এটা আমরা জানতে পারি নাই, পরবর্তীতে যখন সংবাদ সম্মেলন হয় ম্যাচ পরবর্তী, সেখানটায় জানা যায় যে জাকের আলী অনিক হি ওয়াজ স্ট্রাগলিং উইথ ইনজুরি। সো এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার রেজাল্ট কি পরের ম্যাচে কি জাকের ফিট হয়ে গেছেন 100%? দ্যাটস ওয়াই আমরা আগামীকালের ম্যাচে তাকে দেখতে পাবো। ডিসিশনটা অনেকটা সেরকমটা না, বাট হি ইজ গ্র্যাজুয়ালি রিকভারিং। সো যেহেতু তিনি রিকভার হচ্ছেন, সেই জায়গা থেকে জাকেরকে খেলানো হবে। যেহেতু এই জায়গাটায় সমস্যা, মোটামুটি আমরা যতটুকু ইনফর্মড হয়েছি, দৌড়াতে গেলে তার সমস্যা হতে পারে। সো হি ইজ গোয়িং টু প্লে আ রোল অ্যাজ আ কিপার, উইকেট কিপার হিসেবেই জাকের আলী অনেককে পরের ম্যাচে দেখতে পাবো। যদিও লিটন কুমার দাস অ্যাকর্ডিং টু কোয়ালিটি অফ কিপিং জাকের আলী অনেকের থেকে এগিয়ে, এটা আমি মনে করি। ব্যাটিং ওয়াইজ লিটন কুমার দাস বা জাকের আলী অনেকে আলোচনা করার দরকার নেই, লিটন কেমন ব্যাট করছে আপনারা সবাই জানেন। বাট কিপিং ওয়াইজ লিটন এগিয়ে থাকলেও লিটন কুমার দাস দ্য ক্যাপ্টেন ইজ গোয়িং টু স্যাক্রিফাইস হিজ প্লেস ফর জাকের, কারণ 11-এ একজন এক্সপ্লোসিভ ব্যাটার দরকার। বাংলাদেশ স্কোরটা আগের ম্যাচে যেটা 175-80 হতে পারতো, শেষ পর্যন্ত হয়নি, ওই মিডিলে সেই জায়গাটায় জাকেরকে দরকার। সো জাকের ইজ গোয়িং টু বি ইনক্লুডেড, এবং ওই জায়গায় নাইম শেখ 4th ওপেনার, নাম্বার 4 পজিশনে যিনি খেলেছিলেন, পুরো ম্যাচকে ড্যামেজ করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন, সেই নাইমকে বাদ দেওয়ার, নাইম শেখকে বাদ দেওয়ার মোটামুটি একটা ডিসিশন হয়ে গেছে। এবং জাকের কিপার হিসেবেই খেলবেন যদি খেলেন, এটা মোটামুটি ডান, 100% কোনো কিছুই বলা যাচ্ছে না। এবং সেক্ষেত্রে লিটন তিনি মাঠে ফিল্ডিং করবেন, ক্যাপ্টেন্সি করবেন। অন্য যে পজিশনসগুলো রয়েছে, সেই পজিশনসগুলো আসলে আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। স্পেশালি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে একটা বড় ধরনের আলোচনা রয়েছে। সেখানটায় মেহেদী হাসান মিরাজ থাকবেন। মেহেদী হাসান মিরাজ তুলনামূলক ইকোনমিক্যাল ছিলেন, প্রথম উইকেটটা তিনি নিয়েছিলেন, এবং রিশাদকে নিয়ে আসলে কোনো ধরনের প্রশ্ন নেই। রিশাদ এবং মিরাজ তারা দুজনেই থাকবেন এখন পর্যন্ত যে খবর আমার কাছে রয়েছে। প্রশ্নটা হচ্ছে পেস ডিপার্টমেন্ট নিয়ে, এবং পেস ডিপার্টমেন্টের সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটা ক্রিয়েটই হয়েছে মুস্তাফিজের প্রেজেন্স বা অ্যাবসেন্স নিয়ে। সো মুস্তাফিজ যতটুকু জানা যাচ্ছে যে পরের ম্যাচে খেলার একটা বড় সম্ভাবনা রয়েছে। যদি তিনি ঢোকেন তাহলে 3 জন পেসার বাংলাদেশ খেলিয়েছিল, একজন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে খেলিয়েছিল। মোহাম্মদ সাইফুদ্দিনকে প্রথম ওভারটাই বল করতে পাঠিয়েছিলেন লিটন কুমার দাস। সাইফুদ্দিন ভালো বলার, ভালো করতে পারেন, আমার এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই যে সাইফুদ্দিন ভালো করবেন। কিন্তু 1 বছর পরে ফেরা একজন ক্রিকেটারকে একদম শুরুতে এরকম পরীক্ষায় ফেলানোটা আমি সাপোর্ট করি না। সাইফুদ্দিন ওভারঅল খারাপ বল করেননি। সো ওই জায়গা থেকে আমার একটা প্রশ্ন ছিল, এবং এই প্রশ্নটা থাকবে সবসময়। প্রথম ওভারে প্রথম 3 বলে 3টা 4 তিনি খেয়েছেন, সেটা নাও হতে পারতো, অন্য কেউ হলে হয়তো ঘটনা অন্যরকম হতে পারতো। সাইফুদ্দিনকে তারপর রাখা হবে কিনা, মুস্তাফিজ যদি ব্যাক করেন দেন ইউ হ্যাভ টু ড্রপ সামওয়ান যিনি আসলে মুস্তাফিজের জায়গাটায় আগের ম্যাচে খেলেছেন। খেলেছেন কে? সাইফুদ্দিন। খেলেছেন কে? তানজিম সাকিব, এবং খেলেছেন কে? তাসকিন আহমেদ। সো এই যে 3টা নামের কথা আমি বললাম, এই 3 জনের মধ্য থেকে ইউ হ্যাভ টু ড্রপ সামওয়ান। একজনকে আপনাকে ড্রপ করতেই হবে, দ্যার ইজ নো ওয়ে।
যদি আপনি মুস্তাফিজকে খেলাতে চান, যদি মুস্তাফিজ অ্যাভেলেবল টু প্লে হয়। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় দেয়ার ইজ আ বিগ পসিবিলিটি তাসকিনকে আসলে ড্রপ করার চান্সটা কম। আবার যদি আমরা হিসাব করি যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যেভাবে কাজ করছে বাংলাদেশ মেডিকেল ডিপার্টমেন্ট উইথ দ্য পেসার্স স্পেশালি, সেই জায়গা থেকে তাসকিনকে আবার ব্রেকও দেয়া হতে পারে। যদি এটা হয় তাহলে হচ্ছে সাইফুদ্দিন, তানজিম সাকিবের সাথে মুস্তাফিজ ঢুকে গেলেন। যদি এটা না হয় তাহলে তিনজনের মধ্যে থেকে একজন বাদ পড়বেন, এবং সেই বাদ পড়ার তালিকায়, বাদ পড়ার লিস্টে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় দুজনের সুযোগটা বেশি, সাইফুদ্দিন বা তানজিম সাকিব। তানজিম সাকিবের থাকার চান্সটা তুলনামূলকভাবে বেশি, ড্রপ হলে সাইফুদ্দিন হতে পারেন। সো 11 নিয়ে আসলে বড় কোনো আলোচনা নেই। 11 নিয়ে আলোচনা যেটা, সেটা হচ্ছে দুটা ম্যাক্সিমাম চেঞ্জ হবে। একটা হচ্ছে জাকের আলী অনিক, তিনি 11-এ ঢুকবেন, কিপিং করবেন, যেহেতু তিনি দৌড়ানোর মতো ওই ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন না এই মুহূর্তে। এবং পেস ডিপার্টমেন্টে মুস্তাফিজ যদি অ্যাভেলেবেল হন, হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্যাট পার্টিকুলার পজিশন। সো আলটিমেটলি বাংলাদেশে 11টা যেমনটা হতে যাচ্ছে সেটা যদি একটু আপনাদেরকে ধারণা দিই, তানজিম হাসান সাকিব শুরুতেই বলেছিলাম, পারভেজ হোসেন ইমন শুরুতেই বলেছিলাম, লিটন কুমার দাস বলেছি। নাম্বার 4-এ তাওহিদ হৃদয়, যদিও তিনি আউট অফ ফর্ম অনেকটা ভালো খেলছেন না, তাকে ড্রপ করা নিয়ে অনেক আলোচনা রয়েছে, বাট এই ম্যাচটা তিনি সুযোগ পাবেন বলেই আমার কাছে খবর রয়েছে। জাকের আলী অনিক, তারপরে পজিশনে নাম্বার 5, নাম্বার 6-এ শামীম হোসেন পাটোয়ারি। আগের ম্যাচে তাকে 7 নম্বরে কেন নামানো হয়েছে এটা একটা বড় প্রশ্ন ছিল। শামীম পাটোয়ারি, হি শুড বি গিভেন মোর বলস অ্যাটাক করার জন্য, এবং বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে সুইটেস্ট টাইমার অফ দ্য বলস যদি আমরা দেখি সেটা শামীম হোসেন পাটোয়ারি। তো শামীম পাটোয়ারি নাম্বার 6, নাম্বার 7 মেহেদি মিরাজ, এবং তারপরে রিশাদ হোসেন। তো এই যে লিস্টটা আমি আপনাদেরকে বললাম, এখানটায় 1 2 3 4 8 জনের নাম হয়ে গেছে। বাকি 3টা পজিশনের জন্য যে লড়াইটা হবে, সাইফুদ্দিন, তানজিম সাকিব, মুস্তাফিজ এবং তাসকিন, এদের মধ্য থেকে এই 4 পেসার্সে আমি নাম বললাম, এদের থেকে একজন ড্রপ পাবেন, অথবা যদি তাসকিন বাদ পড়েন তাকে হয়তো ব্রেক দেওয়া হবে, এবং তাকে ব্রেক দিলে ওই জায়গাটা মুস্তাফিজ খেলবেন, তাকে ব্রেক না দিলে মুস্তাফিজ খেলবেন সাইফুদ্দিন অথবা তানজিম সাকিবের কোনো একটা জায়গায়। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি গোয়িং টু বি হ্যাপেন ইন ডাম্বুলা। বাংলাদেশ স্টিল নাও দে আর এক্সপেক্টিং যে তারা ফাইট ব্যাক করতে পারবে, যেভাবে ওয়ার্ল্ড ওডিআইতে সেকেন্ড ম্যাচটা তারা জিতেছিল। বাট আমরা কোনো কিছু গ্যারান্টি দিতে পারছি না। বাংলাদেশ যেই ব্র্যান্ডে ক্রিকেট খেলছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। লিটন কুমার দাসের জন্য ইটস গোয়িং টু বি আ বিগ এক্সামিনেশন, কারণ লিটন যদি ব্যাট হাতে এবং ক্যাপ্টেন্সি ওয়াইজ ফেইল করেন তাহলে কিন্তু বাংলাদেশ দল স্ট্রাগল করবে। এই ম্যাচে হেরে গেলে লিটনের দলে থাকা এবং ক্যাপ্টেন্সি থাকা দুই ইস্যুতেই কিন্তু বড় প্রশ্ন তৈরি হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।